এক্সাম্পল গুলো নিয়ে দেখলাম। এখন হচ্ছে এভিডেন্স গুলো কিভাবে কালেক্ট করে সেগুলো আমরা একটু দেখব। এভিডেন্স যখন আমরা কালেক্ট করব তখন কয়েকটা নিয়মে করতে হবে। হ্যাঁ? এখান থেকে একটা কোয়েশ্চেন আসে। যেমন এভিডেন্স গুলো যেন অবশ্যই সাফিসিয়েন্ট হয়। আপনি মানে এক্সেপশনাল হয়তো একটা বের করলেন, ওইটা কিন্তু অ্যাকসেপ্টেড না। এভিডেন্সটা যেন কমপ্লিট একটা এভিডেন্স আপনি নিতে পারেন এবং রিলেভেন্ট। আপনার স্কোপ যেটা ওই স্কোপ অনুযায়ী যেন আপনি ডেটাটা কালেক্ট করেন, এভিডেন্স কালেক্ট করেন সেটা থাকতে পারে। আর হচ্ছে কম্পিটেন্ট। তাহলে এভিডেন্স এর ক্ষেত্রে সাফিসিয়েন্ট, রিলেভেন্ট এবং কম্পিটেন্ট হইতে হবে। এটা এভিডেন্স গুলো। এভিডেন্স গুলো আসলে কি ওয়েতে আমরা কালেক্ট করতে পারি, যেমন অডিটরের একটা অবজারভেশন থাকতে পারে, এটাও এভিডেন্স হিসেবে থাকতে পারে। আমরা যে বিভিন্ন ইন্টারভিউ নেই, ইন্টারভিউর নোট থেকে আমরা নিতে পারি। পার্টি যে অডিট করছে বা অ্যাসেস করছে তাদের যে রেজাল্ট সেটাও আমরা এভিডেন্স হিসেবে আমরা এটা কাউন্ট করতে পারি। এবং এখানে বলছে কন্ট্যাক্ট উইথ এক্সটার্নাল পার্টনার, টেস্ট প্রসিজার, এগুলোর মাধ্যমে আমরা আসলে অডিটেড এভিডেন্স গুলো কালেক্ট করি বা এই টাইপের অডিটেড এভিডেন্স গুলো হয়। তাহলে এভিডেন্স এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এটা সাফিসিয়েন্ট, রিলেভেন্ট এবং কম্পিটেন্ট হবে এবং এই ওয়েতে আসলে আমরা এভিডেন্স গুলো কালেক্ট করে থাকি। এছাড়া আরো একটু ইলাবোরেটলি বলছে যে যখন আমরা এভিডেন্স গুলো কালেক্ট করি, ইন্ডিপেন্ডেন্স অফ দ্য প্রোভাইডার অফ দ্য এভিডেন্স, ইন্ডিপেন্ডেন্টলি যেন তারা স্বাধীনভাবে যেন তারা ইনফরমেশন দিতে পারে এমন পিপল থেকে আপনাকে এভিডেন্স কালেক্ট করতে হবে। আপনাকে কোয়ালিফিকেশনটা দেখতে হবে। যেমন আপনি বা আপনার ব্যাংকের এমডি স্যার আসলে আমাকে পাঠাইছে এই তথ্যটা যাচাই করার জন্য। সো আপনি আপনার পরিচয়টা একটু দেন, আপনার নাম দেন, আপনার ইনফরমেশন গুলো বলেন, তারপরে আপনার মতামত দেন। তাহলে ওই রাইট ডেটা কি আপনি পাবেন? ইন্ডিপেন্ডেন্টলি কি সে দিবে? দিবে না। এটা সে কখনোই আপনাকে রাইট ইনফরমেশন দিবেন। সে এখানে বলবে অনুযায়ী সে রিপোর্টটা দিবে। এটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। আর আপনি একটা গার্মেন্টস এ ডেটা কালেক্ট করতে গেলেন, গার্মেন্টস এর একজন শ্রমিকের কাছে আপনি জিজ্ঞেস করলেন যে ভাই আপনাদের এই রেভিনিউ কত, বা যেগুলো আসলে সে রেসপন্সিবল না, সে জানে না। So you have to collect the evidence from the relevant people. যে জায়গায় যে লেভেলে কাজ করে তাকে সেই লেভেলের ইনফরমেশনটা নিতে হবে। তাকে যদি কোনো কিছু লিখে দিতে বলেন সে পারবে না। সে গার্মেন্টস করবে। সে হয়তো বড়জোর সে টিক চিহ্ন দিতে পারে অথবা তা থেকে নিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। এভাবে আপনাকে কালেক্ট অবজেক্টিভিটি অনুযায়ী আপনাকে এভিডেন্সটা কালেক্ট করতে হবে। যেমন আমরা বললাম যে ২০২৪-২৫ অত বছরের কোনো ডেটা লাগবে, বাট আপনি ২৩-২৪ এর একটা ডেটা আপনি এখানে নিয়ে আসলেন। সো ইটস নট রিলেভেন্ট। টাইমিং অফ দ্য এভিডেন্স, কোন সময়ের জন্য আপনার চাচ্ছে সেইটার উপর ভিত্তি করে আপনি এভিডেন্স গুলো কালেক্ট করবেন। এবং ফাইনালি এখানে বলছে দ্য কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি এভিডেন্স মাস্ট বি অ্যাসেসড। কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দুইটার উপর ভিত্তি করে আমরা এভিডেন্স গুলো কালেক্ট। যখন আমার এভিডেন্স গুলো আসে তারপরে আমরা করি রিভিউইং আইএস অর্গানাইজেশন স্ট্রাকচার। আমরা ডকুমেন্ট রিভিউ করেও আসলে আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি। যেমন কোন একটা অর্গানাইজেশনের এসওডি আমরা দেখলাম, কার কি রোল রেসপন্সিবিলিটিস আছে এখানে, কেউ আসলে অতিরিক্ত কোনো কিছু এখান থেকে অ্যাক্সেস করতেছে কিনা। An IS auditor should be able to review organizational structure and assess the level of control they provide. So এইটা হলো আমরা দেখতেছি যে আসলে অর্গানাইজেশনের স্ট্রাকচার যেটা সেই স্ট্রাকচারটা আমরা রিভিউ করতে পারি। আর রিভিউ আইস পলিসি অ্যান্ড প্রসিজার, এইগুলো রিভিউ করে মূলত আমরা কি করি? আমরা এভিডেন্স গুলো গ্যাদার করি। বিভিন্ন পিপলের সাথে কথা বলে ডকুমেন্ট রিভিউ করে থার্ড পার্টির মাধ্যমে, থার্ড পার্টি রিপোর্ট থেকে রিভিউ আইস ডকুমেন্টেশন থেকে আমরা এই এভিডেন্স গুলো কালেক্ট করতে পারি। যেমন আইস ডকুমেন্টের মধ্যে কি থাকে, যেমন সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ফিজিবিলিটি স্টাডিজ, ডকুমেন্ট,
সার্ভিস লেভেল এগ্রিমেন্ট ডকুমেন্ট, টেস্টিং রিপোর্ট এগুলো দেখে আমরা এভিডেন্স গুলো কালেক্ট। এরপরে হচ্ছে ওয়ার্ক থ্রু। ওয়ার্ক থ্রু খুব চমৎকার একটা জিনিস। এখানে ২ টা জিনিস একসাথে কাজ করে। ওয়ার্ক থ্রু তে যেটা হয় যে আপনি একটা ডেটা সেন্টারে আপনি ওয়ার্ক থ্রু করে যাচ্ছেন। তার মানে আপনি নিজে ডেটা সেন্টারে সবকিছু দেখতেছেন এবং ডেটা সেন্টারের মধ্যে প্রেজেন্ট অডিটে যিনি আছেন, কোন কোয়েশ্চেন থাকলে আপনি তাকে কোয়েশ্চেন করতেছেন। আপনি নিজে রিভিউ করতেছেন, দেখতেছেন এবং কোয়েশ্চেন করতেছেন। এটা ওয়ার্ক থ্রু তে হয়ে থাকে। আমরা যখন মানে হিউজ ডেটা আসলে লার্জ ভলিউম অফ ডেটা নিয়ে কাজ করি তখন ম্যানুয়ালি আসলে আমরা এগুলো আইডেন্টিফাই করতে পারি না। আমাদের তখন দরকার হয় যে এটা অটোমেটেড সফটওয়্যার টুলস ইউজ করা। যেমন এখানে কেস টুলস বলে কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অর প্রোটোটাইপিং এর মাধ্যমে আমরা এগুলো করি। আমরা ক্যাটস টুলস গুলো আমরা এখানে ইউজ করতে পারি। ইন্টারভিউইং অ্যান্ড অবজার্ভিং পার্সোনাল ইন পারফরম্যান্স অফ দেয়ার ডিউটিস। যেমন আমরা যেটা বললাম এসওডি দেখে আমরা যেটা করি যেমন টেকনিক কি যেমন ইনকোয়ারি থাকতে পারে, অবজারভেশন থাকতে পারে, কনফার্মেশন, ইন্সপেকশন, পারফরম্যান্স মনিটরিং এগুলোর মাধ্যমেও আমরা একটা সিস্টেম, একটা অ্যাপ্লিকেশন অথবা কোনো একটা অর্গানাইজেশনের কি কাজ হচ্ছে সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারি। আইসো অডিটর শুড ভেরিফাই দ্য অ্যাকুরেসি অফ দ্য নোট উইথ দ্য ইন্টারভিউ। যারা আমাদেরকে ইন্টারভিউ দিচ্ছে, যাদের থেকে ডেটা কালেক্ট করতেছি, শুধু কালেক্ট করলে হবে না, অডিটরকে আবার এটা ভেরিফাই করতে হবে যে আসলে এটা অ্যাকুরেট কিনা, অ্যাকুরেসি কতটুকু সেটা আপনাকে অ্যাকচুয়াল ফাংশন, অ্যাকচুয়াল প্রসেস, তারপর সিকিউরিটি অ্যাওয়ারনেস, রিপোর্টিং রিলেশনশিপ, অবজারভেশন ড্রব্যাক এগুলো এই পয়েন্ট গুলো ডিসকাস করতেছে যে আসলে আমরা যখন ইন্টারভিউ নিচ্ছি এবং যখন আমরা অবজার্ভ করতেছি তখন আসলে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা অবজার্ভ করে থাকি। আমরা এভিডেন্স গুলো কালেক্ট করলাম। এখন এভিডেন্স গুলো তো আসলে অনেক বড় হইতে পারে, অনেক ডেটা হইতে পারে বা ছোট ডেটা বা যে তথ্যই আমরা পাই না কেন, এখন অডিটর এই ডেটাকে এনালাইসিস করতে হবে। কারণ কি? এনালাইসিস করতেছি এই কারণে যে আসলে এই ডেটাগুলো এগুলো যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করি আসলে এটা অর্গানাইজেশনকে সিকিউরিটি প্রোভাইড করে কিনা, ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করে। এইটাই আমি ডেটাটা এনালাইজ করতেছি। উইকনেস কি আছে? এর SWOT এনালাইসিস করা যেটা বলে। Effectiveness of the current document environment এটা ডিটারমাইন করা। Effectiveness of anti-fraud procedure and control এটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখা। তারপরে বিজনেস প্রসেস এর কোনো এরর আছে কিনা বিভিন্ন ধরনের এরিয়া গুলোতে আমরা এখানে চেক করে দেখি। এভিডেন্স গুলো, ডেটা গুলো এনালাইসিস করি। সো এই অ্যানালাইটিক্স কি করতে পারে যে লজিক্যাল অ্যাক্সেস ফাইল হইতে পারে, তারপর ফাইল লাইব্রেরি সেটিং হইতে পারে, ফিজিক্যাল সিকিউরিটি ল, এইগুলো আসলে রিভিউ করার মাধ্যমে আমরা মূলত এই অ্যানালাইটিক্স টুলস গুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা বা এটার অ্যাকুরেসি কেমন সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। এটা হচ্ছে আমরা যদি ম্যানুয়াল ইন্টারভেনশন এ করি। আর যদি বেশি পরিমাণ ডেটা হয় বা অটোমেটেড সিস্টেম অথবা আমাকে যদি কন্টিনিউয়াস অডিটিং বা মনিটরিং এর কথা চিন্তা করতে হয়, ইমিডিয়েটলি যদি আমরা কোনো ইস্যু বা কোনো প্রবলেম যদি থাকে, কোনো এরর থাকে এটা ফাইন্ড আউট করতে চাই তাহলে আমাদের হিউম্যান ইন্টারেকশন এর মাধ্যমে we have to use the computer assisted audit techniques, CATS tools। CATS tools এ কি করে? সে এভিডেন্স গুলো কালেক্ট করে, রিয়েল টাইম এনালাইসিস করে, রিয়েল টাইম অর ভেরি নিয়ার রিয়েল টাইম তারা এনালাইসিস করে একটা রিপোর্ট প্রোভাইড করে এবং ওই রিপোর্টের উপর ভিত্তি করে ম্যানেজমেন্ট অ্যাকশনটা নিবে। CATS include many types of tools and techniques যেমন GS, কিছু টুলস এর কথা বলছি। GAS মানে জেনারেলাইজড অডিট সিস্টেম, ইউটিলিটি সফটওয়্যার, ডিবাগিং এন্ড স্ক্যানিং, টেস্ট ডেটা এগুলো কি? এগুলো হচ্ছে সব ক্যাটস টুলস এর নাম। এটা হচ্ছে ক্যাটস টুলস এর নাম। যেমন এই জিএস এর মধ্যে কি আছে? জিএস প্রোভাইড an ISO auditor with the independent means to gain access to data for analysis and the ability to use high level problem solving software to invoke
function to be performed on data files. এই জেনারেলাইজড অডিট সিস্টেম বা সফটওয়্যার মধ্যে কি থাকে, যেমন ফাইল অ্যাক্সেস করা, ফাইল রিকগনাইজ করা, ডেটা সিলেক্ট, এই কাজগুলো এই ধরনের টুলস এর মাধ্যমে করা যায়। তারপরে ইউটিলিটি টুলস এর কথা যদি আমরা বলি, এগুলো অডিটের প্রসিজারে কিভাবে হেল্প করে, যেমন টেস্ট অফ দ্য ডিটেইলস অফ দ্য ট্রানজাকশন এন্ড ব্যালেন্সেস, মনিটরি ভ্যালু নিয়ে সে কাজ করতেছে। তারপরে অ্যানালাইটিক্যাল রিভিউ প্রসিজার, কমপ্লায়েন্স টেস্ট অফ আইএস জেনারেল কন্ট্রোল, এই কাজগুলো মূলত ইউটিলিটি টুলস, সফটওয়্যার টুলস এর মাধ্যমে আমরা এগুলো কাজ করাই। তো যারা অডিটর, যেহেতু তাদের কন্টিনিউয়াস অডিটিং এর জন্য বা ফার্স্ট লেভেলের অডিটিং এর জন্য আমাদের অবশ্যই আমাদের প্রয়োজনে এখানে এই ক্যাটস টুলস গুলো। আপনারা দেখবেন বাংলাদেশ ব্যাংকের যে রিকোয়ারমেন্ট আছে আইসিটি সিকিউরিটি গাইডলাইনের মধ্যে কিন্তু এই ক্যাটস টুলস বলছে যে এটা ম্যান্ডেটরি, প্রত্যেকটা অর্গানাইজেশন এটা থাকতে হবে। এখন অনেকেই দেখবেন যে বলে ট্রেডিশনাল চেক বেসড অডিটটা, চেকলিস্ট বেসড অডিটটা এখন আর নাই। সিস্টেম অডিট করার জন্য হিউজ পরিমাণ ডেটা অ্যানালাইসিস করার জন্য আমাদের এই ক্যাটস টুলস, এই ধরনের টুলস আমাদের প্রয়োজন। তো ক্যাটস টুলসটা ইউজ করার হয় এখানে দুইটা কারণ বলছে। একটা হচ্ছে ক্যাটস as a continuous online audit approach. কন্টিনিউয়াস অনলাইন অডিট অ্যাপ্রোচ মানে একটা সিস্টেম অনলাইনে আছে, ওর সাথে একটা ইন্টিগ্রেটেড এই কেয়ারস টুলস বা এরকম একটা কোনো মডিউল আছে, যেটার কারণে কোনো ধরনের কোনো প্রবলেম যদি হয় সে ইনস্ট্যান্টলি সে অ্যাডমিনকে অথবা সে সিস্টেমের মাধ্যমে আপনাকে অ্যাওয়ার করতেছে যে এখানে সামথিং রং। একটা অর্গানাইজেশনে যখন কন্টিনিউয়াস অডিটিং হয় বা কন্টিনিউয়াস মনিটরিং হয়, তখন কিন্তু একটা সুবিধা হলো ওই অর্গানাইজেশন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট সেটা ওই অর্গানাইজেশনের সম্ভব হয়েছে। কন্টিনিউয়াস অডিটিং এ বলছে রিয়েল টাইম অর নিয়ার রিয়েল টাইম এনভায়রনমেন্টে কন্টিনিউয়াস অডিটিংটা কাজ করে। কন্টিনিউয়াস মনিটরিং এ বলছে অবজার্ভ দ্য পারফরম্যান্স অফ ওয়ান অর মেনি প্রসেস। কন্টিনিউয়াস মনিটরিং এর জন্য আমরা এটা আসলে যখন কন্টিনিউয়াস মনিটরিং থাকে বা কন্টিনিউয়াস অডিটিং থাকে, তখন ওই সিস্টেমটা আসলে কি হয়, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটা এটা সম্ভব হয়। এই কথাগুলোই বলছে, দেখেন যে কন্টিনিউয়াস অডিটিং এফোর্ট often incorporate new IT developments, increase processing capabilities of current hardware, software, standard and AI tools. কন্টিনিউয়াস এই যে আমরা অডিটিংটা করতেছি, কন্টিনিউয়াস অডিটিং এর কিছু টেকনিকের কথা এখানে বলছে। একটু সামারাইজ করেও এটা নিচে এখানে ব্যবহার করছে। যেমন একটা বলছে যে স্ক্রাফ অর ইএমএ, এটা বলতেছে এটা হচ্ছে এমবেডেড সিস্টেমের সাথে থাকে। তারপর স্ন্যাপশট পিকচার স্ক্রিনশটের মতো নেওয়ার মতো এখানে। অডিট হুক হলো সে কি করে যে যদি কোনো ইরেগুলারিটিস কোথাও দেখে, সাথে সাথে সে একটা রেড ফ্ল্যাগ, একটা রেড অ্যালার্ট সে জারি করে, পাবলিশড করে। তখন ইউজার যারা আছে, সিস্টেম অ্যাডমিন যারা আছে, তারা বুঝতে পারে যে আমার সিস্টেমে বা আমার ইনফ্রাস্ট্রাকচারে এই ধরনের কোনো একটা প্রবলেম হচ্ছে, যার কারণে সে রেড ফ্ল্যাগ শো করতেছে। ইন্টিগ্রেটেড টেস্ট ফ্যাসিলিটিস, এই ইন্টিগ্রেটেড টেস্ট ফ্যাসিলিটিস হলো যে আমরা যখন যে এনভায়রনমেন্টে অডিট করি ওই এনভায়রনমেন্টে, লাইভ এনভায়রনমেন্টে আসলে টেস্ট করার একটা ফ্যাসিলিটি সে এখানে প্রোভাইড করে। আমরা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তো আসলে অফলাইন অথবা টেস্ট সার্ভারে আমরা অপারেশন গুলো পারফর্ম করি। ইন্টিগ্রেটেড টেস্ট ফ্যাসিলিটিস এটা এমন একটা সিস্টেম যেখানে মূলত অনলাইন বা লাইভ ট্রানজাকশন, এই লাইভ ট্রানজাকশনের উপরে সে টেস্টিং গুলো করে। এইগুলো একটা কম্পারিজন দিচ্ছে যে আসলে কমপ্লেক্সিটি কোনটা কেমন, যেমন স্ক্রাব প্রথমটা, স্ন্যাপশট, অডিট হুক,
ইন্টিগ্রেটেড টেস্ট ফ্যাসিলিটি, সিআইএস এগুলোর আবার আপনার এখানে প্রায়োরিটি যেটা সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। বা করছেন দেখি এখানে। এবার সবাই একটু ২৬ নম্বর কোয়েশ্চেনের আনসারটা চ্যাট বক্সে দেই। কোয়েশ্চেন নাম্বার 26 The most সবাই appropriate একটু আনসার দেন। the most appropriate action for an important system would be to take when shared user account when shared user accounts and discovery. দ্যাটস সো আপনারা আনসার দিচ্ছেন সি, হ্যাঁ? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন অ্যাজ অডিটরের জন্য কি হবে? when shared a user account are discovered মানে অ্যা একই ইউজার আইডি একাধিক পিপলরা ইউজ করতেছে। এই ক্ষেত্রে আসলে একজন হেলথ অডিটরের অ্যাকশন কি হওয়া উচিত? অপশন এখানে মোস্ট ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডকুমেন্ট দ্য ফাইন্ডিং, এক্সপ্লেইন দ্য রিস্ক অফ ইউজিং শেয়ার্ড আইডি। আপনি কিন্তু তাদেরকে বলতে পারবেন না যে ভাই এটা বন্ধ করেন বা এই কাজ করেন। তাদের বিজনেস নিড ডিফারেন্ট হইতে পারে। সো আপনি তাদেরকে এটা রিস্ক যেটা সেই রিস্কটা বলতে পারেন। সো সি ইজ দ্য কোন কোয়েশ্চেন আছে এ পর্যন্ত? আমরা নতুন একটা বিষয় এখানে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন আইস অডিট, ইনফরমেশন সিস্টেমস অডিট। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? আমরা এখন সবাই টার্মটা মুখে, মুখে বলি এআই বেসড, এআই বেসড, হ্যাঁ? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কি আপনি সিস্টেমটাকে আপনি তাকে তার ভিতরে নলেজ দিচ্ছেন। সিস্টেমটাকে আপনি ইনফরমেশন গুলো দিয়ে রাখতেছেন। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে যেটা প্রসেস করে আপনাকে একটা সিদ্ধান্ত সে দিচ্ছে। তো এই এআই যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলো সব এআই এর মধ্যে আসে। এখানে আসলে কি, কি কাজ হয় যেমন এখানে বলছে যেমন একটা উদাহরণ দিছে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করতেছে সে উদাহরণটা এখানে দিছে। যেমন বলছে অডিট সেটআপ, অডিট প্ল্যান, অডিট ফিল্ড ওয়ার্ক রিপোর্টিং, প্ল্যান ফিল্ড ওয়ার্ক রিপোর্টিং। আগে যেটা একটা অটোমেটেড সিস্টেম, রোবোটিক প্রসেস অটোমেশন সেখানে সে এখানে অডিটের সেটআপটা করতেছে। ক্যান্ডিডেট কি মাস্টার প্যারামিটার গুলো সেট করতেছে। দেন সে সেকেন্ড স্টেজে সে অডিটের প্ল্যানটা করতেছে, অডিট ফিল্ড আউট করতেছে। সো এখানে এই রোবোটিক প্রসেস অটোমেশন আসলে কিভাবে কাজ করে সেই উদাহরণটা এখানে দিয়েছে। এই যে সেটআপে এই অটোমেশনটা কিভাবে আরপিএ তে হয়? বলছে আরপিএ তে রেডি টু রিভিউ সিমিলার অডিট অফ কম্পারেটেবল বিজনেস ফাংশন, রিস্ক বেসড অডিট অ্যাসেসমেন্ট এই কাজগুলো সে করে। ২ নম্বর যেটা চ্যাপ্টার এটা বলছে অডিট প্ল্যান। অডিট প্ল্যানে কি বলছে? অটোমেশন স্কোপ, automation analyze, automate, analyze and summarize the OT and document heavy policies। এই কাজগুলো মানে রোবোটিক প্রসেস অটোমেশনে এআই বেস সিস্টেম, এআই বেস অডিটে আমরা এগুলো এখন ইউজ করতে পারি। তো রোবোটিক প্রসেস অটোমেশনের কথা এখানে বলতে দেখেন রোবোটিক প্রসেস অটোমেশনে কি হয়?
আমরা নরমাল একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়তো ১ মিনিট সময় লাগে, সেটা অ্যাপস বা যেকোনো মাধ্যমে। বাট এই ১ মিনিটে কয়েক মিলিয়ন ডেটা প্রসেস করতে পারে বা এন্ট্রি দিতে পারে এই রোবোটিক প্রসেস অটোমেশন। জাস্ট আপনাকে ফাইলের ফরম্যাটটা দিতে হবে, আপলোড করে দিবেন। উইদিন ন্যানো সেকেন্ড আর মিলি সেকেন্ড সে এটা প্রসেস করে। যার কারণে আসলে এই রোবোটিক প্রসেস অটোমেশন এ অথবা এআই বেস মেশিন লার্নিং, ডিপ লার্নিং যে সলিউশন গুলো এখন খুব জনপ্রিয়। এখন এগুলোর মাধ্যমে অডিট করা হচ্ছে। অডিটের অ্যালগরিদম গুলো আসলে এই যে ক্যাটস টুলস এর কথা আমরা বললাম, এইগুলো আসলে কিসের উপরে লজিক এর উপরে ভিত্তি করে এগুলো থ্রেট ইন্টেলিজেন্স এর যেটা হয় যে আপনি সচরাচর দেখা যাচ্ছে যে আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে এ পর্যন্ত আপনি ট্রান্সেকশন করছেন সকাল ৯টা থেকে ৫টার মধ্যে। বাট আপনি কোন একটা দিন দেখলেন যে মিডনাইট এ একটা ট্রান্সেকশন হচ্ছে এবং ট্রান্সেকশনের ভলিউমটা অনেক, ট্রান্সেকশনের ভলিউমটা অনেক বড়। সো এখানে আছে আপনার ওই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আপনার এইটা অ্যালগরিদম গুলো সেট করা। যেমন এখানে একটা লজিক সেট করছে যে ইফ হাংরি দেন ক্রাই, ইফ হাংরি দেন ক্রাই। সো এরকম লজিক ব্যবহার করে মূলত এই অ্যালগরিদম গুলোকে কাজ করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এটা হলো আমরা যে ২ ধরনের করতেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে মেশিন লার্নিং হইতে পারে, ডিপ লার্নিং ও হইতে পারে। মেশিন লার্নিং এর অর্থ হচ্ছে মেশিনকে লার্ন করানো, শিখানো। যেমন কোভিড এর সময় আমরা দেখছি না যে কোভিড এর সময় উম আমরা দেখছি যে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য অথবা মানে স্বাস্থ্য চেকআপ করার জন্য, ফ্রি অ্যাসেসমেন্ট করার জন্য আমরা সুরক্ষা.gov.বিডি আছে। সেখানে অটোমেটিক্যালি সিস্টেমে আপনি ডেটা ইনপুট দিচ্ছেন, ওই ডেটার উপর ভিত্তি করে সে আপনাকে একটা রেজাল্ট দিচ্ছে। এইটাকেই আমরা বলতেছি যে অটোমেশন এর ক্ষেত্রে এআই বেস ডেটা প্রসেস যেটা। এই যে এখানে কিছু বলছে যে ইন্টার অপারেশন অফ এআই অ্যান্ড মেশিন লার্নিং এর রেজাল্ট। এটা আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে। সো এখানে কি টুলস কনসিডার করা হয়, কোশ্চেন রাখা। যেমন এখানে দেখা যাচ্ছে অডিট ইউনিভার্স একটা কাজ করে। অডিট ইউনিভার্স হলো একটা অডিটের যত ফাংশন সব ফাংশন গুলো আসলে এখানে ডিফাইন করা থাকে। কিছু রিস্ক আছে কি এআই বেস অডিটের রিস্ক গুলো এখানে প্রোভাইড করছে। ট্রেনিং প্রোভাইড করতে হয়। তারপর ট্রাস্ট মেশিনের উপরে এটা অনেক সময় ট্রাস্ট রাখতে পারে না। এআই টুলস এটা বিল্ড আপ করা হয় যেটা ইথিক্স এর ভায়োলেশন এখানে হইতে পারে। আমরা মোটামুটি আমরা ফিল্ড ওয়ার্ক দেখলাম, বিভিন্ন টুলস টেকনিক গুলো কিন্তু আমরা দেখে ফেললাম। অডিটে কিভাবে টুলস টেকনিক ইউজ করে সেটাও আমরা এখন দেখলাম। এখন তাহলে আমরা প্ল্যানিং, ফিল্ড ওয়ার্ক এই পর্যন্ত শেষ করলাম। এখন রিপোর্টিং অংশ নিয়ে একটু ডিসকাস করছি। রিপোর্টিং এ আসলে কি হয়? রিপোর্টিং হলো যে ডেটা গুলো আসে ওই ডেটা গুলো সে গ্যাদার করে এবং ওই ডেটার উপর ভিত্তি করে মূলত সে রিপোর্টটা প্রোভাইড করে। রিপোর্ট প্রোভাইড এর ক্ষেত্রে আমরা অলরেডি আমরা বলছি যে প্রথমে আপনি একটা ড্রাফট রিপোর্ট তৈরি করবেন। ওই ড্রাফট রিপোর্টটা আপনি আপনার অডিটরকে দিবেন। অডিটর যদি এগ্রি হয় আপনি ফাইনাল রিপোর্ট তৈরি করবেন। আর যদি ডিসএগ্রি হয় তাহলে ওইটা সলভ করার ট্রাই করবেন। বাট নেভার ট্রাই টু রি-অডিট দ্য থিংস। আপনি যেটা অডিট করছেন সেটা আর পুনরায় অডিট করবেন না। কারণ এটা আপনার অডিটরের একটা ইস্যু থাকে এখানে যে না সে রাইট ওয়েতে হয়তো অডিট করতে ভুল না করলে ভুল হওয়ার সম্ভাবনা, ভুল হোক যাই হোক বাট আপনি সেকেন্ড টাইম অডিট করতে পারেন। অডিটের রিপোর্টের অবজেক্টিভ মানে কেন আসলে অডিট রিপোর্টটা লেখা হয়? এখানে অবজেক্টিভ মধ্যে ৬ টা স্পেসিফিক রিজন দেখাইছে। ১ম টা দেখাইছে যে ফরমালি আসলে আমরা অডিট রিপোর্টটা সাবমিট করার মাধ্যমে জানাচ্ছি যে আমার অডিটের কাজটা শেষ। ফরমালি প্রেজেন্ট দ্য অডিট রেজাল্ট টু দ্য অডিটরি। রেজাল্টটা তাদের সাথে শেয়ার করতেছেন এক সার্ভ অ্যাজ ফরমাল ক্লোজার অফ দ্য অডিট এনগেজমেন্ট। ৩ নাম্বার হচ্ছে প্রোভাইড স্ট্যান্ডার্ড
provide statements of assurance, and, if needed, identification of the areas requiring corrective action. Serve as a valued reference for any party in researching the audit or audit topics. অডিট অথবা অডিট টপিক্স এর উপরে এই রিজন গুলো এই স্পেসিফিক 7-6টা রিজন সার্ভ অ্যাজ এ বেসিস অফ দ্য ফলো আপ প্রমোট অডিট ক্রেডিবিলিটি। এই 5 নম্বরটা হলো এই রেগুলার ফলো আপ, যেটা যদি কন্টিনিউয়াস অডিট হয় সেই ক্ষেত্রে এখানে হয়। আর আমরা যে অডিটের সময় যে প্রিভিয়াস ইয়ারের অডিটের রিপোর্ট দেখতে চাই, এটার মেইন রিজনটা এটা যে আসলে অডিটর যে রিকমেন্ডেশন গুলো প্রোভাইড করছিল ওগুলো আমরা এগুলো আসলে আমরা মেইনটেইন করতেছি কিনা, করছি কিনা। অডিট রিপোর্ট স্ট্রাকচার কনটেন্ট কি থাকে, একটা অডিটের স্ট্রাকচারের মধ্যে কি কি থাকে, যেমন এখানে একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকে, অডিটের ফাইন্ডিংস থাকে, যেগুলো আমরা আলাদা আলাদা ভাবে আমরা লিখতে পারি, ওভারঅল কনক্লুশনটা থাকে, রিজার্ভেশন এন্ড কোয়ালিফিকেশন উইথ রেসপেক্ট টু দ্য অডিট, অডিটে যারা গেছে তাদের ডিটেলসটা এখানে থাকে। এইভাবে মূলত আমরা একটা অডিট রিপোর্ট আমরা প্রিপেয়ার করি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে, অডিটরি ম্যানেজমেন্ট ইভালুয়েট দ্য ফাইন্ডিংস, স্টার্টিং কারেক্টিভ অ্যাকশন টু বি টেকেন অ্যান্ড টাইমলি ফর ইমপ্লিমেন্টিং দ্য অ্যান্টিসিপেটেড কারেক্টিভ অ্যাকশনস। সো অডিটের এভিডেন্স গুলো নিয়ে এইখানে রিপোর্ট কিভাবে হেল্প করে সেগুলো ডিসকাস করা এবং অডিটের ডকুমেন্টের মধ্যে আসলে কি কি ডকুমেন্ট মানে সাপোর্টিং কি কি ডকুমেন্ট লাগে সেগুলো বলছে। যেমন এখানে মেইনলি মেইন দুইটা বিষয়ের কথা বলছে, ডিটারমাইন দ্যাট দ্য এনগেজমেন্ট কমপ্লাইড উইথ দ্য স্ট্যান্ডার্ড আর সাপোর্ট দ্য বেসিস ফর দ্য অডিটরস কনক্লুশন। অডিটের এই জিনিসগুলো আসলে থাকা প্রয়োজন। ফলো আপ অ্যাক্টিভিটিস, যেটা ফলো আপ অ্যাক্টিভিটিসটা বিশেষ করে আমরা কন্টিনিউয়াস অডিটিং এর ক্ষেত্রে আমরা এই ফলো আপ অ্যাক্টিভিটিসটা রাখি। তারা বলছে যে 3 মাসের মধ্যে এটা ঠিক করবে বা 1 সপ্তাহের মধ্যে ঠিক করবে। আসলে এক্সটার্নাল অডিটের ক্ষেত্রে তো কন্টিনিউয়াস অডিট না হলে আমরা আমাদের কাজ শেষ করে কিন্তু আমরা এখান থেকে লিভ করি, তাই না? তো এই ফলো আপে আসলে আমরা দেখি যে আসলে যে সাজেশন গুলো দেওয়া হয়েছে ওইগুলো তারা কমপ্লাই করতেছে কিনা, অথবা তারা নিজেরা যে প্রতিশ্রুতি দিছে ওইটা তারা আসলে রাখতেছে কিনা। এরপর বলছে টাইপস অফ আইস অডিট রিপোর্ট, কি কি রিপোর্ট হয় আমরা অলরেডি এর আগের সেশনেও আমরা দেখছি বিভিন্ন টাইপের রিপোর্ট থাকে, ম্যানেজারিয়াল, মোর টেকনিক্যাল, ম্যানেজমেন্টের কাছে সাবমিট করার জন্য বিভিন্ন আকারের আমরা এই অডিট রিপোর্ট গুলো তৈরি করি। অডিট কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড ইমপ্রুভমেন্ট অফ দ্য অডিট প্রসেস। আমরা এই যে অডিটের রিপোর্ট আমরা দেখলাম, দেখেন আমরা তো দুটো ওইভাবে সময় পাই না, তারপরও আমি একটু দেখানোর চেষ্টা করি। পুরো একটা রিপোর্টের কথা বলি, হ্যাঁ? এইখানে আসলে লেখা থাকে, হ্যাঁ? ইনফরমেশন স্কোপ, প্রিপারেশন মেথোডোলজি, সার্ভিস রেটিং। এই ডকুমেন্টের মধ্যেই কিন্তু আগে থেকে তাদের সবকিছু ডিক্লেয়ার করে যে কোনটার উপর ভিত্তি করে আপনি এই রিপোর্টটা তৈরি করেন। অডিটের কমিটির ওভারসাইট কি, যেমন অডিট কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে আমরা ২ টা টার্ম এখানে ইউজ করি। একটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স আর একটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি অ্যাসুরেন্স হলো যে এটা নিশ্চিত করে যে আসলে আপনার এই সিস্টেমটা এজ ইট ইজ যেভাবে থাকার কথা ওইগুলো কমপ্লাই করে আসলে বিষয়গুলো এখানে আসতেছে। আর কোয়ালিটি কন্ট্রোল হলো কোয়ালিটি অ্যাসুরেন্স এ পাস করে কোন ডিফেক্ট যদি না থাকে তখন এই সিস্টেমটা সে বাইরের এটা ওপেন করে দেয় কাজ করার জন্য এন্ড ইউজারদের জন্য।
তখন ম্যানেজমেন্ট থেকে আসলে একটা অ্যাক্রিডিটেশন লেটার অর্গানাইজেশনকে দেয়। অডিট টিম ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এর জন্য মূলত অডিট টিম যারা থাকে তাদের ট্রেনিং, ডেভেলপমেন্ট এগুলো প্রয়োজন। যদিও এটা একবার সবার শেষের দিকে তারা এটা ফোকাস করছে। Audit leadership should ensure that a budget is created and supports the need of training and development for IS audit team members. মনিটরিং এর ক্ষেত্রে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্সটা দেখি, ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং, সার্টিফিকেশন এন্ড অ্যাক্রিডিটেশন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখান থেকে আপনারা একটা কোশ্চেন পাবেন। সার্টিফিকেশন হলো মূলত টেকনিক্যাল পিপলরা প্রোভাইড করে। যেমন মনে করুন আপনি ব্যাংকে চাকরি করেন। আমি আপনার ব্যাংকে একটা সফটওয়্যার দিয়েছি। তো আসলে এই সফটওয়্যারটার ডিপ্লয় করতে পারছেন কিনা, আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে কিনা, যদি ফুলফিল করে আপনি তাদেরকে একটা সার্টিফিকেট দিতে পারেন। অথবা যদি ফুলফিল নাও করে তাও আপনি একটা সার্টিফিকেশন দিতে পারেন। সো কারেন্ট অবস্থা কি সেই সার্টিফিকেশনটা আপনি রেগুলেটরি বডি অথবা অথরিটির কাছে আপনি প্রোভাইড করতেছেন। এটা হচ্ছে সার্টিফিকেশন। আর অ্যাক্রিডিটেশন হলো যে যখন আপনি এই টেকনিক্যাল পিপলরা ম্যানেজমেন্টের কাছে একটা রিপোর্ট দিচ্ছে, স্যার এটা ঠিকঠাক কাজ করতেছে। এই রিপোর্টের উপর ভিত্তি করে সার্টিফিকেশনের উপর ভিত্তি করে ম্যানেজমেন্ট মূলত একটা অর্গানাইজেশনকে অ্যাক্রিডিটেশন লেটারটা ইস্যু করে। সার্টিফিকেশনটা হলো টেকনিক্যাল পিপল আর ম্যানেজারিয়াল লেভেলের জন্য অ্যাক্রিডিটেশন। কন্টিনিউয়াস প্রফেশনাল এডুকেশন যেটা সিপিই, হ্যাঁ? পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমাদের এই সিপিইটা। ফর লিডারশিপ টু এনশিওর দ্যাট a process is in place to monitor the auditor's compliance, continued professional education. কন্টিনিউয়াস লার্নিং এর মাধ্যমে আমরা এটা ডেভেলপ। এটা ছিল আমাদের আজকের এই ডোমেইনটার স্টাডি আরকি। আমাদের এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? বোঝার কোনো সমস্যা হচ্ছে কিনা একটু বলেন তো মাইকে এসে। স্যার আরেকবার মনে হয় নিজে, নিজে স্টাডি করলে তখন ক্লিয়ার হয়ে যাবে স্যার। অনেক ধরনের টার্মিনোলজি তো আছে স্যার। এই এইজন্য হ্যাঁ, এইজন্য নিয়ম যেটা হলো যে আপনি আসার আগ দিয়ে যেমন দেখছেন আপনারা আসার পরে কিন্তু আমি বলছি ভাই আপনারা ১০ মিনিট আগে রিভিউ করেন, পড়েন, দেখেন। এটা সুবিধা হয় কি যে আসলে আপনার ব্রেইনটাও প্রিপেয়ার্ড হতে যাচ্ছে যে আপনার এই জিনিসগুলো আসলে আমরা শিখতে যাচ্ছি বা আমরা ডিসকাস করতে যাচ্ছি। তারপরে আমরা যখন এখানে পড়লাম এবং পাশাপাশি আপনি আবার এটা যখন পড়বেন তখন আপনার কনসেপ্টটা দেখবেন যে আগের থেকে থিংকিংটা আপনার বাড়বে। আমরা একটা ডোমেইন অলরেডি আমরা শেষ করছি। আপনাদের এখন স্যার কাজ হলো জি, স্যার আমরা যেহেতু মানে কে কোন ফিল্ডের আছি আমরা পার্টিসিপেন্ট আমরা জানি না। তা আমার কোশ্চেনটা একটু অন্য ধরনের হতে পারে। সেটা হচ্ছে অডিট চার্টারটা আসলে কে লেখে? অ্যাপ্রুভ করলো বোর্ড মেম্বাররা। অডিট চার্টারটা কে লেখে? হ্যাঁ, আর হচ্ছে যে আমরা যখন আইএস অডিটের কথা বলতেছি, আইএস অডিট কি বাহিরের সবসময় কি বাহিরের হবে? নাকি মাঝে, মাঝে আইএস অডিটটা কি ইন্টারনাল টিমের মেম্বার হিসেবেও আমরা কন্ট্রোল করব? মানে বুঝবো। এখানে কনফিউশন ইন্টারনাল হয়ে যাচ্ছে। এটা তো হুম, এখানে আপনার লাস্টের কোশ্চেন যদি বলি এই আইএস অডিট ইন্টারনাল এক্সটার্নাল ২ টাই হইতে পারে। প্রত্যেকটা অর্গানাইজেশনে দেখবেন আইটি অডিটের টিম থাকে, ইন্টারনাল টিম থাকে। আর এক্সটার্নাল যদি মনে করেন তাহলে তো ইন্টারনাল টিম যদি মনে করে এক্সটার্নাল একটা অডিট করানোর দরকার। যেমন আপনি দেখেন ব্যাংকের একটা সার্ভিস আছে সুইফট। এই সুইফটটা এটা কিন্তু ইন্টারনাল পিপলরা অডিট করতে পারে যদি তাদের সিসা সার্টিফিকেশন থাকে। এটা সুইফট অথরিটি এটা বলে দিছে যে আপনারা সুইফট কাস্টমার সার্ভিস যেটা এটা যদি আপনারা অডিট করতে চান তাহলে ইন্টারনালি তাহলে আপনাদের সিসা সার্টিফাইড প্রফেশনাল থাকবে, অডিট করবে, অডিটের রিপোর্টটা আমাদেরকে সাবমিট করবে। এটা ইন্টারনাল। আর আমরা যখন অডিট করতে যাই সুইফটের মতন একটা সেনসিটিভ জিনিস, আমরা আবার কি করি আমরা লিখে দেই একটা রিকমেন্ড করি যে এটার জন্য আপনি এক্সটার্নাল অডিটটা করতে পারেন। আইএস অডিট ইন্টারনাল এক্সটার্নাল বোথ টাইপের হয়। যদি নিজস্ব জনবল থাকে তাহলে ম্যাক্সিমাম টাইমে ইন্টারনাল অ্যাসেসমেন্টটা এখানে হয়। আর সেকেন্ড প্রথম যেটা বললেন যে অডিট চার্টারটা আসলে কি লেখে? অডিটের তো একটা ম্যানেজমেন্ট থাকে, অডিট কমিটি থাকে।
অডিট কমিটি আসলে এটা প্রিপেয়ার করে এটা ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নাই, কারণ ম্যানেজমেন্টের সাইন অতই হচ্ছে টোন অফ দ্য টপ, সিনিয়র ম্যানেজমেন্টের টোনটা এখানে থাকে। তো এটা আবার সবাই পরিপালন করলেন ঠিকঠাক মতো। আর আমি আসলে ইনিশিয়াল লেভেলে যখন অডিট শুরু করি, মানে দেখুন, তখন আমার বস আমাকে একদিন বলছে যে আপনি অডিট প্রোগ্রাম এবং অডিট চার্টারটা একটু লিখে ফেলেন। আমি তো এখন আকাশ থেকে বলছি যে বস এইটা কি বলেন, এটা তো যারা অডিট করবে তারা তাদের স্কোপ বলে দেবে, আমি কি তাদের স্কোপ আমি কেন বলতে যাবো? তখন উনি হেসে বললেন যে আসলে এরকম করলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আপনি না খেয়ে মরতে হবে, আপনি কোনো কাজ পাবেন না। তো এই যে মানে আসলে ব্যাড প্র্যাকটিস গুলো আমাদের দেশে হয়, তাহলে অডিট চার্টারটা মূলত অডিট কমিটি যারা আছে, অডিট ম্যানেজমেন্ট যারা আছে তারা এটা তৈরি করে, আর অ্যাপ্রুভাল যেটা একদম সিনিয়র ম্যানেজমেন্ট, এমডি, সিইও, বোর্ডে যারা আছেন ওনার মতো এটা অ্যাপ্রুভ করে দেন। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার আমার একটু কোশ্চেন ছিল। জি জি, স্যার। আমি তো ইন্টারনাল অডিটিং এ আছি। তো ইন্টারনাল অডিটিং এর ক্ষেত্রে সিএই থাকতেছে, চিফ অডিট এক্সিকিউটিভ, যেমন তার সিআইএ ডিগ্রি থাকতে হবে, সার্টিফিকেশন থাকতে হবে, বা সিসার ডিগ্রি থাকতে হবে, এইটুকু। সিসারটা কি সিআই মানে ইন্টারনাল অডিটরের জন্য? সিসা হলো আহ এটা হলো আলাদা কোনো ডেজিগনেশন। থাকে, এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে। অনেক অর্গানাইজেশনে দেখা যাচ্ছে আসলে ছোট অর্গানাইজেশন অডিট করতে হয়, অডিট রিপোর্ট সাবমিট করতে হয়, বাট ম্যানেজমেন্ট অথবা এই ধরনের পিপলরা খুব কম। আইটি অডিটে একজন পিপলই আছে, এরকম অসংখ্য ব্যাংকই আছে বাংলাদেশে। ব্যাংকিং সিস্টেমের মতো একটা সিস্টেমে আইটি অডিটর একজন। জাস্ট দে আর ট্রাইং টু মিটিগেট দ্য কমপ্লায়েন্স ইস্যু, নাথিং এলস। ঠিক আছে, তাহলে আপনাদের কাজ হলো এখন যেটা, সেটা হলো এইখানে যে কোর্সেন আছে, কোর্সেন ব্যাংকে এগুলো ভালো করে পড়া, এই চ্যাপ্টারটা আরেকবার সুন্দর করে এই চ্যাপ্টারটা একটু গো থ্রু করা, এবং 3 নাম্বার যেটা সেটা হলো লার্নস প্লেসের সাইট থেকে আপনারা ফুল লেন্থে একটা মক টেস্ট দিবেন। আপনাদের আহ, হয়েছে কিনা, আপনাদের রেজিস্ট্রেশন করে দিয়েছে কিনা আমি খোঁজ নিব, না দিলে আমি আপনাদেরকে পারমিশন দিয়ে দেবো। আপনারা জাস্ট এখান থেকে আমাদের সিস্টেম থেকে ঢুকে আপনি ডোমেইন 1 যেটা, ফার্স্ট ডোমেইন যেটা, ফার্স্ট ডোমেইনটা আপনারা পরীক্ষা দিয়ে ফেলেন। জাস্ট আপনি এখানে যাবেন যে এই যে ডোমেইন 1, ডোমেইন 1 এ ক্লিক করবেন। আপনারা চেষ্টা করবেন একদম এক্সাম এনভায়রনমেন্ট। এটা শুধুমাত্র কিন্তু আসলে পাস ফেলের জন্য না, একটা হ্যাবিচুয়েট করার জন্য, যে না আপনি এসি রুমে 4 ঘন্টা বসে পরীক্ষা দিতে পারবেন, আগে থেকে প্র্যাকটিস। একদম এই এক্সাম কন্ডিশনে আপনারা কাইন্ডলি পরীক্ষা দিবেন, দিয়ে আপনারা আবার স্কোর শেয়ার করে দিবেন। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা মনে হয় আজকে আর কোনো কোশ্চেন না থাকে এখানে রাখতে পারি। কারো কোনো কোশ্চেন আছে, কোনো সাজেশন আছে? নেক্সট ক্লাস কি পড়তেছি স্যার? নেক্সট ক্লাসে আমরা ডোমেইন 2 পড়বো, বাট নেক্সট ক্লাসের আগে অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে আপনি ডোমেইন 1 এর ফুল লেন্থ এক্সামটা এখান থেকে দিয়েছেন। প্লিজ, হ্যাঁ, এটা পরীক্ষা দিতে হবে আপনাদের, দিয়ে আপনারা গ্রুপে রেজাল্ট শেয়ার করে দিবেন। আর এর মধ্যে আমি ছোট আর একটা টেস্টের লিংক পাঠাবো, ওটাও আপনি দিন। 10-15টা কোশ্চেন হয়তো। ফুল লেন্থে আপনারা মক টেস্টটা দিবেন, দেওয়ার পরে আমরা স্টার্ট করবো। আমাদের স্যার আপনার কাছে কি এমন করে মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাদেরকে তো এই যে ডোমেইন 1, জি ডোমেইন 1 এর আহ, আমাদের জাস্ট এই জিনিসগুলো মনে রাখতে হবে, এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে।
মানে কিছু কিছু জিনিস যেমন কিছু হয় কিছু কি, সিকোয়েন্স হ্যাঁ, ওই যেমন আমার যেগুলো মনে হয়েছে সেগুলো তো আমি মার্ক করছি, ওইগুলো বেশি বেশি হাইলাইট করছি। হুম, তারপরেও আপনি যখন টোটাল ম্যানুয়ালটা একবার পড়বেন তখন আপনার কনফিডেন্স লেভেলটাও বাড়বে, কারণ আপনি এখানে বইয়ের পাশে ছোট ছোট আপনি এখানে নোট নিচ্ছেন, তাই না? ফাঁকা জায়গাগুলোতে একটু নোট নেওয়ার চেষ্টা করতেছেন, নিজে হ্যান্ড নোট তৈরি করতেছেন, সো এটাও কিন্তু আপনার একটা অ্যাসেট তৈরি হয়ে যাচ্ছে এবং আপনার মেন এক্সামের আগে এগুলো আপনার হেল্পফুল হবে। সো আপনাকে এই কোশ্চেন আনসার গুলো প্র্যাকটিস করতে হবে। আমরা যেহেতু খুব বেশি ইয়ে করি না, তো যথেষ্ট সময় পান, সকালে প্রতিদিন 2 ঘন্টা করে পড়লেও 5 দিনে 10 ঘন্টায় আসলে একটা চ্যাপ্টার সুন্দরভাবে পড়তে যায়। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমাদের যেটা হলো আমরা যারা আমি পুরনো, যে আমি আপনার ওই এক্সামের লিঙ্কটা কিন্তু পাইনি, আচ্ছা, এক্সাম যেটা দিয়েছিল। সবাইকে এক্সামের লিংক দিয়ে দেবে, হ্যাঁ, বা আমি কালকেই আপনাদেরকে দিয়ে দিতে বলবো। আমি নিজে আপনাদের এটা কিছু কাজ করতে হয়, তো কাজটা করে আমরা আপনাদেরকে শেয়ার করে দিই। আপনি নেক্সট ক্লাসে আসা আগে আপনার টার্গেট রাখবেন যে এই 2 দিন হয়তো পড়লেন, বৃহস্পতিবার শুক্রবার করে শনিবারে পরীক্ষা দিলেন বা শুক্রবার রাত্রে পরীক্ষা দিলেন, রবিবারের আগে পরীক্ষাটা কাইন্ডলি শেষ করবেন। তাহলে দেখবেন সহজে আপনার কতগুলো হচ্ছে ফেল করতেছেন না পাস করতেছেন এইটা না, মেন বিষয় হলো আপনার অ্যাবিচুয়াল হওয়া, এবং আপনি কোন কোন জায়গায় আপনার উইকনেস আছে সেটা ফাইন্ড আউট, এটাই মূলত আমার কাজ। হ্যাঁ, এবং হোয়াটসঅ্যাপে কোশ্চেন আনসার প্র্যাকটিস করবেন, কোশ্চেন দিবেন। তাহলে আমরা আর কোনো বিষয় না থাকলে আমরা মনে হয় আজকে শেষ করতে পারি নাকি? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।